বিশেষ এই লাইভে আপনাদের স্বাগত জানাই। আমি আসাদ নূর রয়েছি আপনাদের সাথে পুরো সময়টি জুড়ে। আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে এনসিপির গুন্ডারা মার খেয়েছে এবং এ যেন তেন মার নয় গো নালা, এটা হচ্ছে সামাহাদি মার। তো এই মায়ের খাওয়া দেখলে আসলে মানুষের কষ্ট লাগবে, মারামারি ভালো জিনিস না, কিন্তু আমার আসলে খুবই সেই কষ্ট যেহেতু লাগা উচিত, তাই আমারও খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হওয়ার কারণে কি আর করবো, ভাবলাম এই কষ্টটা আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারা যারা যারা দেখছেন তাদের কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন, লিখবেন এবং আপনারা চাইলে এটি শেয়ারও করতে পারেন। শামা হাদি জানেন, বাংলাদেশের রাজনীতিতে অলংকার, একজন খুবই তীক্ষ্ণ একজন রাজনীতিবিদ, যার সেই বিখ্যাত ডায়ালগ আমরা একটু শুনি। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন ফেলাইতে হবে খানকিরে। জি, এটি যখন গোপালগঞ্জে মিলিটারিরা গণহত্যা চালাচ্ছে তখন সেই মিলিটারিদের উদ্দেশ্যে বলছিল যেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওইটা করে ফেলে, তাদের উপরে যেন গণহত্যা চালানো। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বেঁচে থাকে। গোপালগঞ্জ বেঁচে থাকলে নাকি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এখন হাদি নিজেই বেঁচে নেই, আমি খুবই দুঃখিত তাকে নিয়ে যে লাশের রাজনীতি জামায়াত করলো। তো এইবার হাদির মতো অন্যান্য যারা জুলাই জঙ্গিগুলো রয়েছে, সার্জিস, হাসনাত, আরও নাসির উদ্দিন, মাসুদ, এদের অবস্থা কি করেছে? হবিগঞ্জে তারা গেছিল জুলাই পদযাত্রা, মানে জুলাই যেখানে নিভে গেছে, তো তারা হবিগঞ্জে গেছিল এই দোকান নিয়ে একটু যেন একটু ব্যবসাটা বাড়ানো যায়। তো হবিগঞ্জের ছাত্রদলের কর্মী সমর্থকরা কি করেছে তাদের সাথে চলুন একে একে দেখা যাক। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি মনে করেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করতে পারেন। চলুন আমরা দেখি তাদের শামা হাদি কিভাবে করে দিল। এত শালীন শব্দ ব্যবহার করেছে যেগুলো দেখাতেও খারাপ লাগছে, যদিও তাদের নামের সাথে এই ধরনের শব্দ কোনোটাই মানায় না, কারণ তারা নিজেরাই নিজেদের তুলনা। তো আমরা একটু ডিটেলে দেখার চেষ্টা করি, স্ক্রিনটি বড় করি। শুনতে পেলেন তাদের উদ্দেশ্যে স্থানীয় জনতা কি বলছে। তাদের বেধড়ক শামা করে দিয়েছে আর কি। মারামারি জিনিসটা ভালো জিনিস না, আমরা না দেখি কি আর বলবো, মানে অস্থির অবস্থা। গাড়ি টাড়ি সব ভেঙে দিয়েছে। যদিও রাজনীতিতে এগুলোই ভাষা, মবর্গীয় স ম এগুলো তো হাদিরাই উদ্বোধন করেছে। তো এবার দেখেন জুলাই জঙ্গি সার্জিস, সে কেঁদে কেঁদে কি বলছে। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এবং আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওইখানে পিটা। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে মানুষের উপরে হামলা করেছে নাকি জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে। সমালোচনার দ্বিমত, তাই না? ওকে।
আচ্ছা, এই মারামারির এত দৃশ্য দেখানোটা আসলে আমার খুব কষ্ট হচ্ছে তাদের এই অবস্থা। কি কি যেন দেখতে হবে দিনে। আচ্ছা, এইগুলো আপনারা দেখেছেন ধোলাই। কি করতেছে প্রশাসন? কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন দেখায় দেখায় দেখতেছে। আরে সেনাবাহিনী কই? ওয়াকার ভাই চলে আসেন। ভাই আমাদেরকে মারতেছে ভাই। ওয়াকার ভাই আপনি চলে আসেন, হাতেগো শামা ভাঙ্গি দিতেছে। সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করছে, প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। আরে ছাত্রলীগের সার্জিসকে এভাবে মারা ঠিক হয় না। ও ছাত্রলীগ, ও এখন জানি কি করে, ও জামাত, ও গুপ্ত জামাত ছাত্রলীগ। তো ওকে, এদের বক্তব্য যেন কি দেখেন তো। কিশোরগঞ্জে গিয়ে কি বক্তব্য দিয়েছে নাসির? এখন একজনে বলে হাওড়ের এমপি ফজলু, আমি কিশোরগঞ্জের যত সুনাম করতে চাই, এই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মুজিববাদী সন্ত্রাসী এই ফজলুর রহমান কিশোরগঞ্জের জন্য একটা কলঙ্ক। এই আচ্ছা, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যদি ফজলুর রহমান হয়ে থাকেন, ও বলছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা, তিনি যদি তাই হয়ে থাকেন তাহলে ওকে ওইখান থেকে বেঁচে ফিরতে পারে? এদের চেলাপেলারা আজকে যে মাইটটা খাইছে হবিগঞ্জে, তো কিশোরগঞ্জে ফজলুর রহমান যদি আসলে সন্ত্রাসী হতেন তাহলে ওদের একটারও চেহারা একই রকম থাকতো? এই চেহারা নিয়ে হাসি মুখে ফিরতে পারতো? এরা যে মাইটটা খায়, এদের যে হাদি হয়ে যেতে হয়, এমনি এমনি হয়। এই যে চিত হয়ে পড়ে আছে, এদের লজ্জা করে না? এটা কি এমনি এমনি? মানুষকে তারা মারবে, মারার সময় তাদের খুব মজা লাগবে, আবার তাদের যখন হাদি বানিয়ে দেবে তখন বলবে, কান্নাকাটি শুরু করবে, সেনাবাহিনীকে ডাকবে, এরে ওরে ডাকবে। তো মানে মামুর বাড়ির আবদার, চিন্তা করেন। দেখেন, কাউকে মারলে পিটাইলে সেটা কি খুশি হওয়ার মতো কাজ না, কিন্তু এরা এমন কাজ করে। এদের দুঃখ দেখছেন, মানে সিরিয়াসলি আমার এদের দুঃখ দেখলে আমার তাদের প্রতি কোনো করুণা হয় না, বরং হাসি পায়। এই সার্জিসের চেহারাটা দেখেন, এদের একদম চোখটোক উপরে দিছে। যেমন কর্ম তেমন ফল, যাবে গুন্ডামি করতে। একটু আগে নাসিরের বক্তব্য শুনলেন তো। তো এরা দেশে বিদেশে ইম্পোর্ট হয় এবং মাইর খায়, মাইর খাওয়ার পরে কান্নাকাটি করে। দেখেন, অনেকগুলো প্রসঙ্গ আজকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখলেন সার্জিস, নাসির, এদের সবাইকে শামা হাদি বানিয়ে দিয়েছে। হাদির ঘৃণা বক্তব্য যেগুলো ছিল, তার মাস্তানি দেখেছেন, ইনকালাব মঞ্চ দোকান খুলে তারা কি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙছিল, যা মনে চেয়েছে তাই করেছে। ধানমন্ডির 32 নম্বর ভাঙতে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, মানে আওয়ামী লীগ হলেই পরে মারা তাদের কাছে বৈধ ছিল। তো তার অবস্থা এখন কি দেখেন। এইভাবে সন্ত্রাসীদের জায়গা হয় নর্দমায়, কারণ এরা মানুষকে নির্যাতন করে এবং তারা আশা করে তারা মানুষের উপর নির্যাতন করতে পারবে, কিন্তু সেই জিনিস মানুষ তাদের উপরে ফিরিয়ে দিলে তারা বলবে খেলবো না। তো এইভাবে তো হবে না, এইভাবে তো দিন যাবে না রে কালিয়া। হুমকি ধমকি তাদেরটা তাদের জায়গা থেকে। এবার আরেকটু সমসাময়িক কয়েকটি জিনিস দেখা, এগুলোর সাথে এনসিপির গুন্ডারা জড়িত। তো এই ধরনের এনসিপির গুন্ডা ফুন্ডা, এরা হোক নারী হোক পুরুষ, এদের সবকটার চরিত্র একই। এদের নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং আপনারা একটু প্রস্তুত থাকেন, এরা আরও মাইর খাবে। যদিও এখন বিএনপি জামাত ক্ষমতায়, মিলেমিশে ক্ষমতায় আছে, তারপরেও জামাতের গুপ্ত টিম, জামাতের সি টিম হচ্ছে এই এনসিপি এবং বি টিম হচ্ছে এবি পার্টি, ওই যে ব্যারিস্টার ফুয়াদ তার যে দল। তো এইভাবেই এরা মানুষের কাছ থেকে, মানে আওয়ামী লীগ আসলে মাইন্ড করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছে তাদের প্রাপ্য তারা বুঝে নেওয়ার জন্য। সুদে আসলে ইউনুসের সুদে এরা এদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু এখন কি আর করার, ছাত্রদল তাদের সেই সুযোগটা দিচ্ছে না, এটা আসলে ঠিক হচ্ছে না। তো যাই হোক, তাদের পরিণতি তাদের কাছেই। এবার চলুন আমরা আরেকটি ঘটনার সাথে সাক্ষী হই।
হিন্দু ধর্মাবলম্বীদের আসলে কতটা থ্রেটে রাখা হয়েছে বাংলাদেশে তার জলজ্জান্ত দৃষ্টান্ত এই ভিডিওটি। নরসিংদীতে স্কুলে স্কুলে গিয়ে এই জুলাই জঙ্গিরা, এই ধর্মীয় সন্ত্রাসীরা কি বার্তা দিচ্ছে হিন্দুদের ব্যাপারে, কি ঘৃণা ছড়াচ্ছে, চলুন দেখি। অনুমতি নিয়ে এসেছি স্যার। হ্যাঁ, একটু ফ্যান করে বন্ধ করে দিয়ে। হেড স্যারের স্কুলে গিয়ে হেডমাস্টারের অনুমতি নিয়ে তারা ধর্মীয় ঘৃণা ছড়াচ্ছে বাংলাদেশের নরসিংদীতে। এটা কি করে সম্ভব একটু খেয়াল করবেন। প্রিয় বন্ধুরা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকঠাক আমাকে শুনতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন। একটু ফ্যানগুলো বন্ধ করে দিয়ে ফার্স্ট ফ্যান উঠাও। না, বর্তমানে কিছু হিন্দু একটা গ্রুপ হয়েছে, ছেলেরা, ইয়াং ছেলেরা, তাদের স্মার্ট কিছু পোলাপান আছে ছেলেরা, আমাদের মুসলমান মা বোনদের উপরে তাদের টার্গেট। তারা কি করে জানো, এই মুসলিম যে সুন্দর সুন্দর মেয়েগুলো আছে যেভাবে হোক তাদেরকে প্রেমের প্রবলেম দেখায়, তারা প্রেম করে। তারা প্রথমে বুঝায় সেই মুসলমান, সেই বালু সব দিকগুলা বুঝায় সেই মুসলমান, বুঝায় তারা কি করে জানো, প্রেম করে, প্রেম করে বিয়ে করে। বিয়ার পরে মেয়েরা জানতে পারে সে হিন্দু, বিয়ার পরে সে জানতে পারে ছেলেটা হিন্দু, তারপরে কি করে মেয়েটারে ফালায়া রেখা চলে যায়। তাদের টার্গেট কি জানো, তাদের টার্গেট হচ্ছে একটা সংখ্যা, যে আমি এতটা পূর্ণ করলাম। তোমরা হয়তো বা মিসুট কিছুটা বয়স হয়েছে, তোমরা বুঝতে পারছো আমার কথাগুলা। আচ্ছা, সংখ্যা বলতে বুঝি যে সংখ্যা, এরা অশিক্ষিত মূর্খ এবং বলছে যে পূর্ণ করলাম। আমি হিন্দু ধর্ম পড়েছি, বেদ গীতা, তো সেখানে কোথাও এই ধরনের ধর্ষণ বা যৌন কর্ম করে ধর্মীয় পুণ্য লাভ করা যায় এমন কোনো কিছু হিন্দু ধর্মে নেই। ইসলাম ছাড়া আর কোনো ধর্মে আছে বলে আমার জানা নেই, আমি যতগুলো ধর্ম পড়েছি। ইসলামেও পার্টিকুলারলি মানে হাদিস বাদ দিলে এরকম ঘটনার বিবরণ নেই। তো তারা যেমন অন্যকে মনে করছে তেমন তারা এইভাবে টার্গেট গুলা পূর্ণ করতেছে আর আমাদের মেয়েদেরকে ধোকা দিতেছে। তাদের এই প্রবলেম থেকে আমি চাই, প্রবলন মানে কি, আমার এই মেসেজটা তোমরা একটু মনে রাখবা। তাদের এই প্রবলেম থেকে তোমরা একটু দূরত্ব থাকবা, যাতে তারা তোমাদের উপরে কোনো ভাবে, আর যদিও এগুলা করবা না, প্রেম এগুলা করা ঠিক না। যেখানে বাপ মা বিয়ে দিব পছন্দ করে সবসময় তোমরা সেইখানে যাও, কোনোদিন প্রেম করবা না, হোক সে মুসলমান হোক বা হিন্দু। আর এই ভুলগুলা তোমরা করবা না। আমার কথাগুলো বুঝতেছ যে ভুলগুলা অনেকগুলো হইতেছে। আমার কাছে মেসেজ আইতেছে, ভাই আমার সাথে এরকম হয়েছে, অনেক মেয়েরে মেসেজ দিতেছে, ভাই হিন্দু ছেলেটা এভাবে আমারে বিয়ে করলো, তারপরে আমার সাথে এরকম করলো, আমার একটা বিচার করেন। আমরা কি বিচার করবো? হন দোষটা তো আমার মেয়েরও আছে, কারণ সে বুঝছে না কেন। এখন আমি চাই তোমরা একটু মাথার ভিতরে এগুলা নিবা। মুসলিম মেয়েরা কোনোদিন হিন্দুদের প্রেমে পড়তে পারে না, মৃত্যুর পরে কিন্তু এ জবাব দিতে পারবো না, কারণ কোন মুসলিম মেয়ে কোন হিন্দু ছেলের প্রেমে পড়তে পারবো না। ইসলাম তো তোমরা যারা পড়তেছো তারা ভালো করে জানো। মানে মুসলিম মেয়ে হিন্দু কারোর প্রেমে পড়তে পারবে না, কিন্তু হিন্দু মেয়েকে বিয়ে করে মুসলিম বানানো যাবে, মানে আনিস দিস না। আর একটি বিদ্যালয়ে ঢুকে এইভাবে ভিডিও ধারণ করা, টিচারকে দাঁড় করিয়ে রেখে একটা অশিক্ষিত মূর্খ ছেলে যে 2 লাইন বাংলা বলতে পারে না, সে জ্ঞান দিচ্ছে, প্রেম করা শেখাচ্ছে। এটা কোনোদিনই কোন হিন্দুর প্রেমে পড়বা না। আমার কথা বুঝতেছো নি? তো আমরা চাই তোমরা সতর্ক হয়ে যাও, যাতে কোনো হিন্দু ছেলেরা কোনো গ্রুপ তোমাদের উপরে, বুঝছো নাকি, তোমাদের উপরে কোনো প্রেমের প্রভাব না ফেলতে পারে আর কোনো ফান্দে না ফেলাইতে পারে। তা আমি কিছু লিফলেট রয়েছি, হ্যাঁ তোমরা পড়বা, তোমাদের পার্শ্ববর্তী যারা আছে ভাই বোন তাদেরকেও একটু দিবা কষ্ট করে, যাতে এগুলো পড়বা একটু মন দিয়া। এটার মধ্যে অনেক ঘটনা লেখা আছে, ঠিক আছে? তুমি পিছনে দিয়ে দিও, হ্যাঁ বেশি হইলে পিছনে দিয়ে দিও, সবারে দিয়া। দেখুন, এটি বাংলাদেশ একটি বিদ্যালয় এবং শিক্ষক অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে এই মব সন্ত্রাসীদের কারণে। ওর চেহারা সুরত দেখে আমি জানি না নেশাখোর টোর কিনা, সেটাও একটা অপরাধীর অজুহাত নয়। কেউ নেশা করলে সেটা নিরাময়ের জন্য রাষ্ট্র এটার দায়িত্ব নেবে, কিন্তু এই ধরনের ছেলেপেলেরা না আছে শিক্ষা, না আছে বিদ্যা, না আছে কোনো ধর্মীয় জ্ঞান, সে এসে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে, সেগুলো ভিডিও ধারণ করছে এবং ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড করছে এবং দেখার কেউ নেই, বলার কেউ নেই। শুনেছি তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই ধৃষ্টতা সে কীভাবে দেখায়, এবং এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের আসলে কোন পরিণতি, কোন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এইভাবে থ্রেট করা, এটা যেমন নিত্য নৈমিত্তিক ঘটনা তাদের কাছে। পিছনে দিয়ে দিব,
যে কথাগুলো বলবেন নিরপেক্ষভাবে, নিরপেক্ষভাবে। আপনি এক পক্ষ নিয়ে কোনো জায়গায় কিছু আমি কিন্তু হিন্দু মুসলিম দুজনকে বলছি। বলবেন না, সেটাই বলছি, যেটা বলবেন যেখানে বলবেন যেহেতু সেটা নিরপেক্ষ হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি চাই আপনি আমাদের চেয়ে ভালো বুঝাবেন। আপনি একটু স্যার একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলে দিবেন। ঠিক আছে, সে এরপরে- যে ধর্মেরই হোক তারা যেন সতর্ক হয়ে যান। যেটা বলবেন- আমার মুসলমান ছেলেও যদি এগুলা করে হিন্দু মেয়ের সাথে, হিন্দু যদি কেউ থাকা, তোমরা সতর্ক থাকবা, কোনো মুসলিম ছেলের প্রেমে পড়বা না। কারণ এগুলা হিন্দুরা চায় না যে কোনো মুসলিম ছেলে প্রেমে করুক। এটাই বলবেন যে আপনার কথাগুলো যাতে কোনো সাম্প্রদায়িকতা না পারে, হ্যাঁ, হ্যাঁ। কমে যাতে। ঠিক আছে। আর আপনাদের যারা হিন্দু আছে তাদের সবার উদ্দেশ্যে বলতে না, কিছু কিছু লোক আছে তাদের জন্য পুরো জাতির বদনাম হয়। সবাই কোনো এগুলা করে না হিন্দুদের মাধ্যমে, তারা একটা গ্রুপ আছে, তারা এগুলা করতেছে বর্তমানে। ঠিক আছে। আর তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এই মাস্তানি দেখলেন, শিক্ষক শেষের দিকে কিছুটা বলার চেষ্টা করেছেন যে সাম্প্রদায়িকতা যেন না ছড়ায়। তো যাই হোক, আমাদের এগুলো দেখতে হয় বাংলাদেশে। এইবার হচ্ছে এই যে ব্যক্তিটা, এই লোকটাকে নিশ্চয়ই চেনেন, রাজীব শাহ তার নাম, সে দাবি করেছে তার নাম রাজীব শাহ। তো রাজীব শাহ সোহরাওয়ার্দী উদ্যানে খুবই বিখ্যাত একজন পুরনো গাঁজা ব্যবসায়ী হিসেবে, গাঁজা বিক্রি করে খায়। তো এই রাজীব শাহের সাথে আসলে কি ঘটছে? রাজীব শাহ একটি মসজিদ খোলার চেষ্টা করেছেন যেন তিনি নিরবিচ্ছিন্নভাবে গাঁজা বিক্রি করতে পারেন সেখানে। জানেন, যত মানে বদমাস ধর্ম ব্যবসায়ী সবগুলোই কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানকেও মাদ্রাসা খোলে, বলৎকার বাহিনী মাদ্রাসা খুলে বলৎকার করে এবং টাকা পয়সা তোলে। আহমদুল্লাহ থেকে শুরু করে আজহারি, এরা এই বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন, মাদ্রাসা, মক্তবের নামে ধান্দাবাজি করে। তো এদের মধ্যে সবচেয়ে লাইট ধান্দাবাজ এই রাজীব শাহ। কাঁদছে কারণ তার দোকান বন্ধ করে দিয়েছে এবং সেখানে একজন প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন, এই ধর্ম ব্যবসায়ী আরেক ধর্ম ব্যবসায়ী ছিল সুরাজ সাক্ষী, যেরকম মাতাল সেরকম এই মানুষটি আসলে কে, যে কিনা প্রতিবাদ করেছিল, এই ছেলে তুমি হিন্দু? এর জবাবে তিনি বলেছিলেন, সবার আগে আমি মানুষ। আমরা এই ভিডিওগুলো দেখি, চলুন। তার নাম মোহাম্মদ আমজাদুল। তিনি কিভাবে প্রতিবাদ করেছেন আপনারা জানেন। আমরা আমজাদুলের বক্তব্য শুনি। তিনি একটি স্ট্যাটাস লিখেছেন 6 ঘন্টা আগে। আমি অবাক হয়ে দেখি বাংলাদেশের মানুষের সবাই কিন্তু আসলে হারিয়ে যায়নি, সবাই ডুবে যায়নি। দেখি আমরা এখানে কি রয়েছে, তিনি কি বলছেন। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি যে অনেকেই বলছে আমি মুসলিম হয়ে কেন মন্দির ও গির্জা বানানোর কথা বলেছি। এতে অনেক মুসলিম ভাই কষ্ট পেয়েছেন। তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলি, যখন আচ্ছা আমি একটু ভালো করে এটি দেখাই। আচ্ছা, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলি, যখন রাষ্ট্রের কোষাগারে সবার কর, রেমিটেন্স ও অন্যান্য অবদান জমা হয়, তখন সেই অর্থ দিয়ে মসজিদ, মন্দির, গির্জা নির্মাণ হলে কেউ তো জিজ্ঞেস করে না যে এখানে কার টাকা আছে। মসজিদে নামাজ পড়লে কেউ বলে না এখানে হিন্দুর টাকা আছে তাই নামাজ হবে না, এরকম কোনো দাবি কেউ করে না। আবার মন্দিরে পূজা হলেও কেউ বলে না এখানে মুসলিমের টাকা আছে তাই পূজা হবে না, এমন কোনো দাবি কেউ করে না। মসজিদ নির্মাণে হিন্দু শ্রমিক কাজ করেন, আবার মন্দির নির্মাণেও মুসলিম শ্রমিক কাজ করেন। হাসপাতালে যখন রক্তের প্রয়োজন হয় তখন কেউ জিজ্ঞেস করে না এটা হিন্দুর রক্ত নাকি মুসলিমের। তাহলে এত ভেদাভেদ কেন? মানবতা, ন্যায় বিচার ও পারস্পরিক সম্মান, এসবই তো আমাদের সবার জন্য সমান হওয়া উচিত। এটি বলেছেন মোহাম্মদ আজহারুল, তার নাম আজহারুল। এই সেই ব্যক্তি যার ভিডিও ওই মোল্লাকে কথা দিয়ে নাজেহাল করতে আপনারা দেখেছেন। আমি সেই ভিডিওটিও দেখানোর চেষ্টা করব। এর আগে একটু এই ধর্ম ব্যবসায়ীর অবস্থানটা দেখি। এই যে রাজীব শাহ, সে বিহারিদের কাছে বড় হয়েছে, সেটা কোনো সমস্যা না, বিহারিদের কাছে বড় হতেই পারে। কুখ্যাত সে মাদক ব্যবসায়ী, কতবার সে জেলেও গেছিল। দেখুন, সে এক ইমাম ভাড়া করে নিয়েছে, তাদের অবস্থা কি দেখি। জায়গায় তো না থাক, সারা রাত ধরে এই জায়গায় হলো গাঁজা খায় আর হলো সিদ্ধি। এই সেই রাজীব শাহ, সরি শাহানা, শাহ তো হিন্দুদের টাইটেল। রাজীব শাহ, দেখুন সে খুব যত্ন করে গাঞ্জা বানাচ্ছে। তো এই রাজীব শাহ এখন মসজিদ খুলেছে, তাই সকল ইসলামিক আলহামদুলিল্লাহ সেই ইসলামবাজরা তারা গেছে রাজীব শাহকে উদ্ধার করতে, যেহেতু মানে এইভাবেই ধর্ম ব্যবসা হয়, এভাবেই বারবার লাল সাল্লুরা ফিরে আসে। সিদ্ধি নিয়ে পোলাবেন বৈশা থাকে। তুমি হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপরে আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম আনবেন। ধর্ম আগে আনবেন না, ধর্ম ব্যবসায়ী আমি করতে হয়নি তো। তুমি কি বলছো আগে? আমি কি বলছি? তুমি বললো কেন?
আমি কি বলছি গির্জার নির্মাণ অবশ্যই করবো, যদি এতে মসজিদটা তাহলে গির্জা করার অধিকার আছে, এটা হিন্দু ভাই অধিকার আছে, গির্জা করবা এটার ভিতরে না এর পাশে করবো আমি, পাশে করবা কেন? অবশ্যই করবো। তার না মসজিদ করতে গির্জা তো এখানে আছে, তার না তো মসজিদ এই পাশে আছে, আসে অবশ্যই আছে মসজিদ, এখানে হবে মসজিদ, তাই গির্জা হইব, মন্দির হইব। তুমি ইতিহাস জানো, কথা বলো না। দেখেন এই মোল্লার অ্যাটিটিউড, দেখেন মোল্লার ভাবধারা, যে তোমার মন্দির এখানে, মানে ধরেই নিয়েছে এই লোক হিন্দু। যখন কেউ সত্য কথা বলে, যখন কেউ অন্যায়ের প্রতিবাদ করে, যখন কেউ ধর্ম ব্যবসায়ীদেরকে প্রশ্ন করে, প্রশ্নবিদ্ধ করে, তখন তাদের অস্ত্র একটাই, সাম্প্রদায়িক তকমা দেওয়া। বলো না, ধরো উনি তো এটা মানে ষড়যন্ত্র, এক কথা এগুলো উনি নিজে নিজে জানে এটা ষড়যন্ত্র কাজ করতেছে। আর যে মোল্লা একটা এই জায়গায় আইছে, মানে ওনার কথা এখন কি বলবো, মানে উনিও ওনাদের পক্ষে। যে মোল্লা এখানে আসছে, আমি এই ভদ্রলোক মুসলিম, তাকে আসলে ধন্যবাদ না দিয়ে পারি না, তিনি কি সুন্দরভাবে তুলে ধরেছেন। এখন এই জায়গায় হইলো যদি মসজিদ হয় তাহলে মন্দিরও হইব, কারণ সরকারি জায়গায় সবারই দখল করার অধিকার আছে। যদি উনি দখল করে তাহলে ওনারা পারবে না কেন? বাংলে রমনা কালী মন্দিরও ভাঙতে হবে। উনি রমনা কালী মন্দিরের সম্বন্ধে অত কিছু বোঝেন না, কারণ হচ্ছে রমনা কালী এই জায়গার নামই ছিল আগে রমনা উদ্যান, পরে যখন সরোয়ার্দী মানে শহীদ সরোয়ার্দী ওনার নামে পরবর্তীতে এটা শহীদ সরোয়ার্দী উদ্যান করা হয়েছে। কিন্তু উনি ওই দিনটা বললো যে যদি এই মসজিদও ভাঙে তাহলে ওই মন্দিরও ভাঙতে হইব, মানে ওনার ভিতরে আসলে একটা ষড়যন্ত্র কাজ করতে আসবে। এখানে যদি স্থায়ীভাবে মসজিদ হয় তাহলে এখানে মন্দিরও হইব, গির্জা হইব, কারণ সরকারি জায়গা এই জায়গায়। আচ্ছা, এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু রমনাথ উদ্যান ছিল, রমনাথ সাহা এই জমিটি দান করেছিল। এবং রমনা কালীবাড়ি মন্দির আপনারা জানেন, পাশের যে কালী মন্দির, এগুলো এগুলো সবই হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুদের দান করা জায়গায় হয়েছে। কিন্তু সেখানে এখন মসজিদ, মন্দির, কত কাহিনী। উনি হচ্ছে স্থায়ী মানে সরকারি জায়গাটাতে উনি স্থায়ী করতে চাইতেছে। এখন উনি চাইতেছে মানে এই জায়গায় উনি যদি চাইতো যে একটা ঘর তৈরি করতো ওনার থাকার জন্য, তাহলে সেটা আমি কিছু বলতাম না, কারণ উনি হইলো ধর্মটারে নিয়ে আইসে এনে, মেন মসজিদটারে নিয়ে আইসে এনে, কারণ জানে যে এখানে ঘর অনেকে হইতে দিব না, এই জন্য উনি মসজিদ লিয়েছে এই জায়গায়, ঠিক আছে। আর এটা জায়গায় তো না পাক, সারা রাত ধরে এই জায়গায় হইলো গাঁজা খায় আর হইলো সিদ্ধি নিয়ে পোলাবাইন বসে থাকে, জায়গায় না পাক। আর যে পাগল ও তো আরো বেশি পাগল, মানে ওই না পাক। আর এর পাশে মোট 5টা মসজিদ আছে। হাদি ভাইয়ের কবরের পাশে একটা, পরে হলো শাহবাগ একটা, পরে হলো আপনার হাইকোর্টের একটা, রমনা কালী মন্দিরের একটা, এই যে এটার পিছনে একটা মসজিদ, পরে শিশু পার্কের ভিতরে আর একটা মডেল মসজিদ তৈরি হইতেছে। তারপরে যদি এই জায়গায় মসজিদ তৈরি হয়, আমি যেটা বলছি এটাই হইব, যে আমার অর্থায়ন হইলো এই জায়গায় মন্দির হইব আর গির্জা হইব। তুমি কি বলছো আগে বলো? আমি কি বলছি? তুমি বললা কেন? আমি কি বলছি? গির্জার নির্মাণ করবে অবশ্যই করবো, যদি এতে মসজিদটা তাহলে গির্জা করার অধিকার আছে, এটা হিন্দু ভাই অধিকার এটার মধ্যে আছে, গির্জা করবা, এটার ভিতরে না এর পাশে করবো আমি, পাশে করবা কেন? অবশ্যই করবো। তার না এই মোল্লাকে একদম, মোল্লার একদম লুঙ্গি খুলে দিয়েছে। আমি এই ভদ্রলোককে, অর্থাৎ তিনি মোহাম্মদ আমজাদুল, সরি আজহারুল, আমি দুঃখিত, আজহারুল, তাঁকে আমি ধন্যবাদ দিই। আজহারুল ভাইয়ের প্রোফাইল এটি, মোহাম্মদ আজহারুল তাঁর নাম। সবার উপাসনালয় নিয়ে তিনি অনেক লিখছেন, কাল থেকে তাঁর অ্যাকাউন্টে এটি যদি হয়ে থাকে, মনে হচ্ছে এটি। এবং তিনি একজন মুসলিম, কিন্তু তিনি উদারপন্থী বোঝাই যাচ্ছে, রেশনাল। তার কাছে দেখেন এই মোল্লাগুলো, এটা কিন্তু কয়েকটা, সবাই একদম পুরো অবস্থা খারাপ, চোখ মুখের অবস্থা দেখেন। যাই হোক, আমরা দেখি আরো কিছু ঘটনা এই পাগলের। বলে আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ ভগবান মন্দিরও ছড়াতে হবে। আমি গ্যারান দিয়ে বলবো, গ্যারান মানে হচ্ছে যে কি আমি জানি না, ভগবান মন্দির মানে বাবা গাঞ্জা, কি যেন ফেন্সিডিল, একটা জন্য কি ওই ফদিয়া খায়, ডেনড্রাইট, গাম আর কি, এগুলো সব একসাথে খেয়ে এসে মানে সে বলছে মন্দির সরাই দিতে পারে। এটা রমনাথ সাহার জায়গায় সোহরাওয়ার্দী উদ্যান হয়েছে, মানে নাম পরিবর্তন করা হয়েছে। এটাও একটা গাদ্দারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ই 1972 থেকে এই যে পাকিস্তানিরা যে মন্দিরটি ভেঙে, মানে সেই কালী মন্দিরের সেই সুউচ্চ মন্দিরটি ভেঙে দিল, শেখ মুজিবুর রহমান কিন্তু এটিকে পুনরুদ্ধার করেননি। তিনিও অনেকটা সাম্প্রদায়িক আচরণ দেখিয়েছেন। এই আর কি বলি, তিনি তো মুসলিম লীগ নেতাই ছিলেন। তো দেখুন অবস্থান। এটা যদি ভাঙতে আছে আমার আইনে হিসাবে, আমার পবিত্র কোরআনে আইন হিসাবে যেটা আমার প্রয়োজন, ওটা আমি ইনশাল্লাহ করতে বাধ্য। কেন? আপনার পবিত্র সরোয়ার্দী মন্দিরে, কালিমা মন্দির জুড়ে এত বড় জায়গা লাগতে পারে, আমি একটা টুকায় আমার আল্লাহর জন্য পবিত্র স্থানে ছোট জায়গা নিয়ে এইটা জুড়ে ওদের মাথা ব্যথা হয়, আমি বলবো তাতে মাথার দোষ আছে। জুড়ে উজু হাত দেখায়, এখানে মসজিদ আরো আছে, আমি উজু হাত দেখাই তো রাস্তা ওই পারেও মন্দির আছে, জুড়ে উজু হাত দেখায়
আমরা বহুত উজুয়াত দেখাতে পারবো। মন্দিরে ওই সাইডে ওই যে রমনা ওই সাইডে মন্দির আছে। হ্যাঁ ভাই, বহুত উজুয়াত আছে। মাগার ঢাকা শহরদ্বীপ পার্কে চতুর্থ সাইডে ঘুরে দেখেন, একটা নামাজের ব্যবস্থা স্থান নাই। আর দ্বিতীয় কথা, আমার পথের মানুষ শিয়ালের পালের পড়াশোনা মতো হুক্কা হুয়া কেয়া হুয়া চিৎকারের চোটে, আজানের চিৎকারের চোটে থাকা যায় না বলে মানে কি মসজিদ নাই। ধর্ম ব্যবসায়ী বাটপার, মানে কি বলবো, কথাই বলতে পারতেছে না নেশার চোটে। বাংলাদেশের অবস্থা হয়েছে কি জানেন, আপনি 20টার মধ্যে মলের মধ্যেও যদি আল্লাহ লেখা দেখেন, ওই মল এনে তারা মসজিদে রেখে দেবে। মানে ইসলামিক দেখলে এত 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 নৈতিক অপক্ষয় কি করে হয়? এটা তো মুসলমানদের যদি অবস্থা এই হয়, তাহলে এদের তো ভবিষ্যৎ খুবই খারাপ। মানে এদের বোঝার কোনো ইয়ে নাই। সারা রাত ধরে এই জায়গায় হলো গাঁজা খায় আর হলো সিদ্দিন। মানে কি বলবো এটার। আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ ভগবান মন্দিরও সরাতে হবে। আমি গ্যারান দিয়ে বলবো ইনশাল্লাহ ভগবান মন্দিরে সরাতে হবে। কি ধরনের অসুস্থ দেখুন, গাঁজা খাওয়ার আপনি জেল খেটেছেন এর আগে? জি আলহামদুলিল্লাহ। জেল খাটছে বলছে, জি আলহামদুলিল্লাহ। কোন মামলায়? মামলায় পেয়েছি মাদক মামলা। আমি আর কি বলবো বলেন, সে মাদক মামলায় জেল কেটেছে। আপনি কি মাদক মানে পাচার করতেন কিনা? না না না, আল্লাহ কসম করতাম না। এই মোল্লাটাকে ভাড়া করে নিয়ে এসেছে, দেখুন এটাকে আবার পানি বেচে। মানে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ আর কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো আছে, মোবাইল সাংবাদিক, ওদের একটা ধান্দা, মানে দারুণ ধান্দা। ঘরের মধ্যে শক্তি পরে দেখায় এটা ভেঙে দিয়েছে যদিও। অর্ডার দিছে, তাদের হাত পা দুল পঙ্গু হয়ে যায়। এটাই মাহবুদের কাছে চাই, আর কিছু চাই না। দেখুন যাক আল্লাহ এই ধর্মান্ধদের অবস্থা দেখুন। ঠকিয়া ঠুক, আর যেগুলো মেয়ে না অর্ডার দিছে, তাদের হাত পা দুল পঙ্গু হয়ে যায়। এটাই মাহবুদের কাছে চাই, আর কিছু চাই না। দেখাইলো আল্লাহর ঘরের মধ্যে শক্তি। দেখেন আল্লাহর ঘর হয়ে গেছে। এখন একটা গান জুটেছে, গান জুটি হক অপরাধ আমি বলবো না। কানাডায় আমি যে দেশে থাকি, এখানে গাঁজা লিগেল। আমি খাই না, বিড়ি খাইতাম, বিড়ি ছেড়ে দিছি আমি। কিন্তু কেউ যদি মদ খায়, গাঁজা খায়, আমি তো তারে খারাপ ভালো বলতে পারবো না। কথা হচ্ছে, খাওয়ার পরে যদি কেউ পাগলামি করে, সেটা কিন্তু গাঁজার দোষ না। যদিও বাংলাদেশের মুসলিমরা এরা মদ গাঁজা এগুলোকে নিষিদ্ধ মনে করে, তারা মানুষের প্রেম ভালোবাসাকে নিষিদ্ধ মনে করে, কিন্তু বলাৎকার করাকে খুব আরাম পায় তারা। আমি জানি না কেন এই দ্বিচারিতা। তো এখন এই গোষ্ঠী এসে যখন আপনাকে শেখাবে কোনটা মোরাল কোনটা না, এরা নারীদেরকে বস্তাবন্দি করে রাখতে চায়, নারীদেরকে মানুষই মনে করে না। এবং তারাই কিন্তু এসে অন্যের বউ, অন্যের মা এরে ওরে নিয়ে তারা এই হোটেলে ওই জায়গায় ধরা পড়ে। আপনারা দেখেছেন, এগুলার নতুন করে কী বা বলবো, এটা দুঃখজনক। তবে এখন বলেন, এই যে ধর্মান্ধদের এই যে আস্ফলন এবং এদেরকে যারা এন্টারটেইন করে, তাদেরকে আপনি কি বলবেন? তাদের সাথে আসলে আপনি মিল পান কিনা এই ভণ্ডদের? দেখেন তো, অর্ডার দিছে, তাদের হাত পা দুল পঙ্গু হয়ে যায়। এটাই মাহবুদের কাছে চাই, আর কিছু চাই না। যাক আল্লাহ গো আরো সুস্থ ঠকিয়া ঠুক, আর যেগুলো মেয়ে না অর্ডার দিছে, তাদের হাত পা দুল পঙ্গু হয়ে যায়। এটাই মাহবুদের কাছে চাই, আর কিছু চাই না। দেখাইলো আল্লাহর ঘরের মধ্যে। দেখলেন তো ধর্ম ব্যবসায়ীরা কেন সুযোগ পায়? এই ধর্ম ব্যবসায়ীদের কারণে। মানে এরা ধর্ম ব্যবসা খুব আরামে করতে পারে। দেখুন টাকা গুনছে, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই যে 20,000 টাকা কালকে দিয়েছে আপনাকে মিডিয়ার সামনে। আমি নিতে চাই না, এখন বলুন আপনার একটা উদ্যোগ নেন। এবং এরা এই ধান্দাবাজি করতে পারবে। কেউ যদি ফুটবল খেলছে, শুধুমাত্র ফুটবল খেলছে এই কারণে। দেখুন এই মোল্লার গালাগালি শুনুন। চলে যা চলে যা চলে যা। কে তোর গোল খেলে দরকার নেই, 1 ঘন্টা 1 মিনিট নয়, 1 মিনিট নয়। দেখুন এদের তর্ক, এখানে গালাগালি করবে মাদ্রাসার একজন শিক্ষক, কয়েকজন শিক্ষককে নিয়ে এসে বুড়ো মানুষ তাকে যদি শামা হাদি করে দিত, তাহলে কিছু করার ছিল না। যুবকরা অন্তত বেয়াদবি করে, মানে এই ধরনের মুরব্বী, এদের কি আর বলবো। তো
অনেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিসের মার খাওয়ান প্রশ্ন করছিলেন লাইভের শুরুতে, সেটা ছিল। আরেকবার আমি দেখাবো, এই আনন্দ থেকে আপনাদের বঞ্চিত আমি করব না। আমার খুবই কষ্ট হচ্ছে তারা যে এরকম সামা হাদি হয়ে গেল, এদের যে সামা হাদি করে দিল হবিগঞ্জবাসীকে আসলে নিন্দা জানাই। আপনারা এই কাজটি করে ভালো করেন নাই, একদমই এগুলো খুবই অন্যায়, এগুলো করা একদমই ঠিক না। আপনারা সামনে এগুলো করবেন না যেন আমরা এত কষ্ট হয়, এত আমাদের দুঃখ হয়, এগুলো একদমই করবেন না। না খেলবো না, খেলবো না, খেলবো না, খেলতে তোর কেমন দেখে খেলতে দেখুন কিছু দেবো সুধীর ভাই কথা সুধীর ভাই কি কথা এই বলে গায়ে হাত তুলে আমি আর দেখালাম না। এটা হচ্ছে অমানুষ মোল্লা, এরা বলৎকার করবে, এরা মানুষকে ধর্ষণ করবে, ওর বউরে নিয়ে অমুক অমুক জায়গায় যাবে, ধরা পড়বে, তারপরে বলবে গোপন এটা 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 এআই দিয়ে বানানো। তারপর ধরা পড়ার পরে ওইটাকে থেকে বাঁচার জন্য একটা মিথ্যাকে দিয়ে আরেকটা মিথ্যা অনন্ত বলতে যায় গুলাই ফেললো না, ওইরকম আর কি। এরা তারপরে বিয়ে দিয়ে যখন থামাতে পারবে না, তারপরে এই মোল্লার এসে বলবে মানুষের গোপনীয়তা নষ্ট করা বড় ধরনের কবিরা গুনাহ। এটা তো মানুষের গোপনীয়তা, তোরা মোল্লা মানুষ, এটা তো মানুষের বেলায় প্রযোজ্য। মানুষের ক্ষেত্রে প্রাইভেসি, ব্যক্তিগত পর্যায়ে কনসেন্ট প্রযোজ্য। অমানুষ মোল্লা হিপোক্রিটদের ব্যাপারে তো সেটা প্রযোজ্য না। শুনুন তারা সমাজে আমরা যতটা মডার্ন হচ্ছি, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যতটা উন্নয়ন সাধন করছে, অন্য দিক থেকে আমাদের যে প্রাইভেসি, পার্সোনাল যে কিছু ম্যাটার আছে সেগুলি জনসমক্ষে চলে আসছে। শরীয়তের দৃষ্টিতে এই যে অন্যের দোষ ত্রুটি খোঁজা, স্বপ্রণোদিত হয়ে এবং সেগুলোকে ফলাও করে চর্চা করা এবং মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এটাকে আপনি ইসলামের আয়নায় কোন দৃষ্টিতে দেখছেন, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন আপনার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে প্লিজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করছি বাংলাদেশে এখন শুধু একটা না, এরকম অহরহ ঘটনা ঘটছে যেখানে মানুষের প্রাইভেসি নষ্ট হচ্ছে, মানুষের সক্রিয়তা নষ্ট হচ্ছে, সম্মানিত মানুষকে তার সম্মানকে হারিয়ে ফেলছে। এই মোল্লাগুলো দেখেছেন, মামুনুল ধরা পড়ার পরে বলেছিল মামুনুল 501-এর নামাজ পড়তে গেছিল। এই ভণ্ডগুলোর কথা কি বলবো, এই জামাতি রাজাকারগুলা, এরা আবার মনে করে মানুষের অধিকার। এটা মানুষের তো অধিকার, একটা প্রাণী, একটা কুকুর, একটা গরুর একটা অধিকার আছে, তোরা মানুষ নাকি? তোরা তো এই সমাজের উচ্ছিষ্ট কীট। তো যাই হোক, এরা স্বার্থের বিরুদ্ধে গেলে এই যে বলাৎকার করে, দেখেন জামাত ইসলাম কী জিনিস দেখেন। আমি কয়েকটা জিনিস দেখাবো এখানে। আরও কিছু, আমাদের একজন স্কুল শিক্ষিকা তিনি কেন নাচলেন গাইলেন, এটা নিয়ে তাদের আপত্তি। বলাৎকার করা এদের আরাম, দেখুন। এই যে কাজগুলো করছে আর একজন করছে না আমার জীবনে কখনো এখন এখন এই কাজটা করলেন কেন? মানে তার জীবনে আর কখনোই বলাৎকার করেন, এই প্রথম করছে। আমরা জামাত ইসলাম করেন না? আপনাকে ইসলামে, আমরা জামাত ইসলামের কোনো বইটা আছে যে এগুলো করার, তা কেন করলেন এগুলা কেন করলেন? হ্যাঁ, এই বাচ্চার কোনো দোষ? হ্যাঁ, জামাত ইসলাম এখন বল, বাচ্চার পর্দা ছিল না, গায়েরে মারহাম, হ্যাঁ, এগুলো নিয়ে আসছে বল। বাচ্চার জিন্স প্যান্ট পরছিল, বাচ্চার শরীরের অঙ্গ দেখা গেছিল। জামাত ইসলাম, এইটা হচ্ছে জামাত ইসলাম। এই জামাত ইসলাম মুনাফিক, জামাত ইসলাম ধর্ষক, জামাত ইসলাম অমানুষ। এদের ক্ষেত্রে মানুষের জন্য কোনো সংজ্ঞা ব্যবহৃত হবে না। কাজগুলো করছে আর একজন করছে না আমার জীবনে কখনো। এখন একজন শিক্ষক তার ছাত্রকে বলাৎকার করে এবং এটা আবার কোরআন হাতে নিয়ে মসজিদে মক্তবে কাজটা করলেন কেন? তাদের ধর্ম। আচ্ছা দেখেন, আমি ধর্মহীন একজন মানুষ, আমাকে যদি বলে আমার গার্লফ্রেন্ডের সাথে, বা আমি সামনে হয়তো বিয়ে শাদী করবো, তো আমার ওয়াইফের সাথেও যদি বলে কোনো ধর্মীয় পুস্তকের উপরে সামনে রেখে বা উপরে ফেলে আমি যৌনকর্ম করব না, আমি করব না, কোনো বইয়ের উপরে আমি করব না। এখন বলবেন যে বইয়ের সাথে বেয়াদবি, না, আমি কেন, কি দরকার? এরা তো মানে বুকের মানে কোরআন হাতে রেখে, আর এরাকে একটা হাফেজ না, এদের বুকে না কোরআন বলে, বুকে পাড়া দিলে, হাসিনার আমলে এদের বুকে পাড়া দিলে বললো আল্লাহর কোরআন এদের বুকে কার থাকে, মস্তিষ্কে, সেখানে কোরআনের উপর পাড়া দিচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এই যে সাতক্ষীরা 4-এর গাজী নজরুল ইসলাম বলতো যে এগুলো নাটক, এগুলো শেখ হাসিনার চক্রান্ত। মামুনুল যখন ধরা পড়েছিল মনে নেই? তো আসলে শেখ হাসিনার সরকারের পতন না হইলে এই ধরনের আরও অনেক কিছু আমরা
পাইতাম না। কত নির্লজ্জভাবে বলছে যে সে করেছে এই কাজ। আমরা জামাতে ইসলাম করেন না? আপনাকে ইসলামে আমরা জামাতে ইসলামের কোনো বইটা আছে যে এগুলা করার, তা কেন করলেন এগুলা কেন করলেন? হ্যাঁ, এই বাচ্চার কোনো দোষ? হ্যাঁ, জামাতে ইসলাম করে যদি আপনারা যদি এগুলা করে, এটা হচ্ছে ভালো। তো এই ধর্ষণকারীকে ধরে নিয়ে গেছে। আরেকটা দেখাই, দেখেন এই মোল্লা মুন্সিগুলো প্রত্যেক দিন আপনি শত শত ঘটনা পাবেন। দেখেন দাড়ি চুল সব পাইকা সাদা হয়ে গেছে, তো সে ধর্ষণ ছাড়ে না, মানে কোনো কালেই ধর্ষণ করা যায় না। বলতেছে এই যে নুরানি চেহারা, এখন একটা মাথায় টুপি এই পাঞ্জাবিটা যদি ছিঁড়ে না দিত, বলতেন স্বয়ং আল্লাহর বান্দা, একদম ফেরেশতা। একটু আগে যেমন দেখলাম গাঞ্জুরটি বাবা খায়, ড্যান্ডি খায়, ধর্ষণ করে, ওই রাজীব শাহ সে বিভিন্ন মানুষকে ধর্ষণও করেছে, এমনও রেকর্ড আছে। তো তার বেলায় হয়ে গেছে আল্লাহর বান্দা। দেখেন দেখেন নুরানি চেহারাটা দেখেন। এগুলো রিসেন্ট ঘটনা, কতগুলো আমি দেখাবো। মানে এই দেখেন জামাতের এক নেতা, দেখুন এখানে আমি দেখাই, মানে দেখাতেও লজ্জা লাগে। হ্যাঁ, কি শেওড়াপাড়া জামাত নেতা মাওলানা আসাদউদ্দিন মঈন এবং তার ছোট ভাইয়ের ফোকাস কোচিং সেন্টারে সহকারী ব্যবস্থাপক আলাউদ্দিন হোসেনের স্ত্রী, ইউনিভার্সিটি পাস। আচ্ছা, আমি একটু দেখি, ক্যাপশনটা খুব ছোট, দেখার চেষ্টা করছি। ওকে, আমরা দেখি আল্লাহর বান্দা করেছে কি। ও, কোচিং সেন্টারে, জামাতের কোচিং সেন্টারে এই অবস্থা, দেখুন লুঙ্গিটা পড়ছে। মানে এখন আপনি বলবেন তার প্রাইভেসি নষ্ট হয়েছে। কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ বা আচ্ছা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়, এটা কি কোচিং সেন্টারে করার জায়গা? স্কুলে এটা কি জায়গা? মানে আপনি এটা অ্যালাউ করবেন? তাহলে শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে ওইটাই করুক। অমুকের বউ, অমুকের মা, অমুকের মেয়ে, এদের কাছে কেউ নিরাপদ নয়। এরা 1971-এ আমাদের মা বোনদেরকে ধরে পাকিস্তানিদের কাছে দিয়ে এসেছিল এবং এদের আবিষ্কার দেখবেন এই ধরনের জিনিসপত্র। ওটা মূল সেটার হেফাজত ছিল মূল মশলা। তো এটা অন অফ কি কোন দিকে করেন? মানে তাদের আবিষ্কার হচ্ছে এইটা, মানে এক হচ্ছে মাদ্রাসা বলাৎকার করে পান খাবে, মানুষের লিল্লা খাবে। যদি জিজ্ঞেস করেন ইসলাম আপনি পড়ে কি জানলেন, এই ধরনের আবিষ্কার দেখেন। মোল্লাবেটা বানাইছে কেটা আঙ্গুল লাগাইলে পথ আছে রাস্তা বাই হারাইয়া যেমনি হলো তো অন হইছে না, ওই সেট তো অন হই গেছে। জি জি, ও তো কোনো অসুবিধা নাই, মানে এটা কোনো ঝামেলা দেয় না। হ্যাঁ, মাথু না যায় নিতেইলা। এখন আপনি পড়তে তো অন্য ঠাস করলে তো ও হয়ে গেল, আবার অন্য হলে কিন্তু লোক আছে, লোক আপনি হলে ওটা আসলে হয়ে গেল। তো আপনার সব পাঞ্জাবি ওরকম সামনে দিয়ে পকেট সারা সামনে দিয়ে খাটিলছে, মানে উদ্দেশ্য কি তাই বাইরে খাটার? সুরেন থেকে আমার সেটা সেফ নাই, সেফ নাই। আর এই যে বইল গিয়া আর দিলে তো আমরা মেন জায়গা তার ইবে আর দিলে তো আচ্ছা বেচারা বুঝাইছে, সিলেটি ভাই যারা আসেন এরা বুঝবাই, ফেল বুঝাইছে, মানে আর দিলে তো মেন জায়গা, মানে লকটায়ার আছে মোবাইল বেটার ইবে আর এরপর ইবে সেই আছে, এরপরে আমার দুই চোখ সামনে দিয়া ইবে দিয়া আর ইও নাই, ওর লাগে আমি ওদিকে ইবে দিয়ে পকেট ডাইনে বামে পকেট দেওয়াটাও তো ভুল। শুরু লাগে টেইলার স্যার কোয়ার দরকার, সব সামনে দিয়ে দিয়ে দুই আঙ্গুল হারাইয়া কাম করে দে আগলো স্যার ইয়াল। ওটা একটা আপনার কত বেশবা হইলা খাবার এটা 2000 বেশবা নাই ওগু এটা মারলে পড়ে না, ওগু তুরাতা দেখাচ্ছেন। লুবালুবি খেলা যাইব এই আখবারে কোনো না তো সুবিধা নাই, এখানেই অনেক পড়িয়া ভাঙি দিব মাদ্রাসার মোল্লা দেখেন ফুটবলের তো খেলা যাইব মনে হয়। মানে বাচ্চারা যদি লাথিও দেয় তাহলে এটা ভাঙবে না, নষ্ট হবে না। এই হচ্ছে মোল্লাদের আবিষ্কার। এখন এদের কাছে আপনারা পাঠান আপনাদের সন্তানদেরকে, দেখেন এই বাচ্চা মাদ্রাসায় কিন্তু লুবালুবি খেলা লুবালুবি
করা যাবে মানে হচ্ছে যে এরকম মানে ছোড়া মারামারি করা যাবে। এই দেখেন মোল্লা, মাদ্রাসার মোল্লা, কিন্তু বুড়ো পাগল ছাগল কিন্তু না। অবশ্য মাদ্রাসার এই মোল্লা শিক্ষকগুলো এদের মানসিক স্বাস্থ্য কোন পর্যায়ে রয়েছে তা নিশ্চয়ই আপনারা জানেন। তো এই হচ্ছে তাদের আবিষ্কার। এখন আপনারা তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবেন? দেখতে চান ভিডিওটি আরেকবার? যদি আপনারা দেখতে চান কমেন্ট করেন, দেখাই। আমি আমার জীবনে এত এত চমৎকার আবিষ্কার দেখি। ফেলোর সামনে লোকটাই মোবাইল বানাইছে, মোবাইলের কভার বানাইছে, পকেট বানাইছে। কত বড় অসুস্থ একটা চিন্তা করেন। দেখেন সে আল্লাহর উপরে ভরসা নাই, সে চোরে পাঞ্জাবের পকেটের পাশ থেকে মোবাইল নিয়ে যায়, এইটাই রক্ষা করতে পারে না। ওয়েল ওরকম সামনে দিয়ে পকেট সামনে দিয়ে খাটিলছ, মানে উদ্দেশ্য কি তাই বাইরে খাটার সুরেন সে গিয়া মারছে, এটা ইজে লাগি তাজে সেফ নাই আর ইজে বইল গিয়া আর দিলে তো আমরা মেন জায়গা তার ইবে আর দিলে তো সুবিধা ওটা বেটার ইবে আর বেশ কি জানে। আচ্ছা, তো এবার আরেক জামাত এরিয়া দেখাই। মাদ্রাসা শিক্ষার্থীদের পেটালেন জামাত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়িঘর ঘেরাও। এখন এই জামাতি এমপি কোথায়, এটা দেখি। যশোর 4 আসনের জামাতের এমপির মেয়ে, সে নেশাখোর, ইয়াবাখোর, এটা স্থানীয় বলছে। শুনুন তাদের মুখ থেকে। এবং তারা বাড়িঘর ঘেরাও করেছে, এই জামাতের এমপির চেলা চামুন্ডাদের ধরে মেরেছে। যশোর 4 আসনের এই জামাতি বদমাশটার চেহারাটা দেখতে পাচ্ছেন। এবার এখানে যে মানুষ ঘিরে ধরেছে দেখেন, এখানে সামনেই এসে বলবে যে ঘটনা কি, শুনুন। আসলে যে কি কারণে সকাল থেকে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই মানুষ জড়ো হয়েছে, সে অতর্কিত এসে তার বাপ আর মেয়ে এসে হামলা চালাইছে। হামলা চালায় আমাদের একজনের মাথা ফাটাইতেছে, প্লাস বাচ্চা কাচ্চারও আঘাত করেছে এরকম। আর পরে যখন এলাকার লোক এক হয়েছে, জামাতের এমপি ওই উপরের থেকে তাকায় হাসতেছে। গোলাম রসুল সাহেব ওই উপর থেকে তাকায় তাকায় হাসতেছে। এত বড় নিকৃষ্ট লোক উনি জনগণের প্রতিনিধি না, উনি তো একটা পাগল মেন্টাল লোক। মানুষের কি রে ওনারা এমপি বানাইছে আল্লাহকে জানে। ওনার যদি সুস্থ বিচার না হয় আমরা উনি স্থানীয় ভালো না। উনি গোলাম রসুল এমপি, এখন এমপি হয়েছে। ওনার এই জায়গার একটা ড্রেন আছে, ড্রেনটা গাঁথনি দিতে বলছি পর্যন্ত, ওই পানি সব মসজিদের সামনে যায়। উনি এক কাজটুকু পর্যন্ত আজ পর্যন্ত করেন নাই। উনি জনগণের প্রতিনিধি, উনি কি প্রতিনিধিত্ব করবেন? নিজের বাড়ির পানিটা মসজিদের সামনে যায়, আর মসজিদ মাদ্রাসায় যা তো উঠাই দেবে। ওনার কত বড় ক্ষমতা, হ্যাঁ ওনার কত বড় ক্ষমতা। ওনার মেয়ে গোষ্ঠী চলে মাদ্রাসা নিয়ে মুখ খারাপ করে। আচ্ছা, তার মেয়ে বলেছে মাদ্রাসার গোষ্ঠী চ বর্গীয়। মানুষের বাচ্চা না মাদ্রাসা নিয়ে মুখ খারাপ করে, ওকে মানুষের বাচ্চা না মাদ্রাসা ছুটিয়ে দেবো। হ্যাঁ ওর মানে এসে মাদ্রাসা ছুটিয়ে দেবো। মহিলারা সব এই মাদ্রাসা পছন্দ না। খালাম্মা একটু সেন্সর করে বলেন। ইয়াবা খাই, সকালবেলায় এসে ইয়াবা খাই, তালতেছে মাথা মাথা তালতেছে তালাটা নিয়ে হাতে সব করে মাথায় বলে ইয়াবা খাই তার মেয়ে জামাতে যাতে কি শিখবে বলে ইয়াবা খাই আর মেয়ে থেকে লক্ষ্যে নাচানাচি করে অদ্দলতা হয় জনগণ সবাই জানে এমনি ফর্মুলা নয় প্রতিটা ও একটা ও নিশা করে ও এভাবে কি শিখবে এখন দেখেন জামাত ইসলামের নেতার মেয়ে যখন বলে যে মাদ্রাসা, ওই আমাদের খালাম্মা বা কাকিমা তো বলছেন, কি করবে, আমি এগুলো মুখে নিতে পারতেছি না। আমাদের অনেক বয়সের বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ দেখেন এবং নেশা করে। আচ্ছা, মদ খাওয়া নিশ্চয়ই হারাম, কিন্তু এরা তো গাঞ্জা খাওয়া বা অন্যান্য নেশা মনে করে হালাল। তো সব নেশাই খারাপ, কখনোই নেশা করা উচিত না, এমনকি সিগারেট খাওয়া উচিত না। বিএনপির কর্মী আমাকে বলছে তুমি জামাতের নাম দিতাও, কত বড় সাহস, কত বড় সাহস।
ইমাম সাহেবের গলা কেটে ধরেছে, আমাদের ইমাম সাহেবের গলা কেটে ধরেছে। ইমাম সাহেব মানে এদের জামাত করছে তো এখন এটা ইসলামিক আর তেমন কিছু বলা নেই। সর্বশেষ একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটি সামনে আনি। প্রিয় দর্শক, আসলে এই ভিডিওগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও বানানোর আমার প্ল্যান ছিল, কিন্তু এত দ্রুত অনেক ঘটনা ঘটে যে কারণে আলাদা করে ভিডিও বানানো সম্ভব হয়নি। তবে চেয়েছি এই লাইভে সব কিছু একত্রে রাখতে। আপনারা যদি এটি ভালো লেগে থাকে আপনাদের নিশ্চয়ই শেয়ার করতে পারেন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন দেখি আমরা একটি খবর দেখি। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় শিক্ষিকা বিউটি পালের শালীন ভিডিওকে ফেসবুকে ছড়িয়ে উস্কানিমূলক ক্যাপশন দিয়ে পোস্ট করেন আসিফ ইকবাল হিরণ, একজন সহকর্মী তার। সে আসিফ, দেখি আপনারা জানেন যে বিউটি পালকে নিয়ে বিতর্ক চলছে। বিউটি পাল কী করেছেন? আরেক মোল্লা বলেছে যে ভুল করে শিক্ষিকা হয়ে যাওয়া এক নর্তকী টিকটক করছে, তার পক্ষে আরও কিছু টিকটকার শিক্ষক শিক্ষিকা টিকটক করে প্রতিবাদ জানাচ্ছে। মোল্লা খালিদ সাইফুল্লাহ, খেলাফত যুব মজলিসের নেতা। দেখুন এই মোল্লাটার অবস্থা। আমি জানি না তার মাদ্রাসায় তার সাথে কতটা অত্যাচার হয়েছে, কারণ মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হলে পরে নাচ গান সাংস্কৃতিক কাজকে তার মাদ্রাসায় যেটা তাকে করেছে ওইটার সাথে তুলনা দিচ্ছে। বিউটি পাল তিনি একজন স্কুল শিক্ষিকা এবং তাকে নিয়ে যে বর্তমানে আলোচনা, তিনি স্কুলে এইভাবে শেখান। দেখুন তার শিক্ষা প্রদানের যে ধরন, এটি অত্যন্ত অত্যন্ত মুগ্ধ করার মতো। আনন্দের সাথে শেখাটা এটা শিশু মনকে অনেক বিকাশিত করে, সেটাকে তারা অশ্লীল মনে করছে। আমরা একটু দেখি। তো তিনি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন, প্রধান শিক্ষক। তো তার এই বিভিন্ন একটি গান আছে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, মেজবা ভাইয়ের এই গানটিকে কেন্দ্র করে তিনি একটি রিলে সেই গানটি ব্যবহার করেছেন। এই বলৎকার বাহিনীর খেপেছে যে কেন মানুষ বলৎকার না করে গান, মানে তার ব্যক্তিগত ভিডিওতে সেখানে কেন গান থাকবে, সেখানে থাকবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর তলে তলে বলৎকার। তো এই বলৎকার বাহিনী খেপেছে এবং তার সাথে এই অন্যায়, তাকে অশ্লীল ভিডিওর কথা বলে যে তকমা দেওয়ার চেষ্টা করেছে, সেই প্রতিবাদে সারা বাংলাদেশে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই প্রতিবাদ। দেখুন সারা বাংলাদেশেই কিন্তু এই গানটি দিয়ে অনেকে রিল তৈরি করেছেন। আমি আমার একটা স্টোরিতে এই গানটি ব্যবহার করেছি, কারণ এই শিক্ষিকার, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বিউটি পাল তার কিছু ভিডিওকে কেন্দ্র করে, তার শিক্ষাদানের যে পদ্ধতি সেটিকে কেন্দ্র করে তারা বিতর্ক তৈরি করেছে। আমরা সারা বাংলাদেশে নেচে গিয়ে শিক্ষার্থীদের পড়াতে শেখাতে আমরা অন্যান্য শিক্ষক শিক্ষিকাকে দেখেছি। অত্যন্ত আনন্দের বিষয়। এবং বাংলাদেশের প্রশাসন কত বড় ফালতু দেখুন, ভিডিও ছড়িয়ে হেনস্থা, থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ দিলেন সিলেটের সেই শিক্ষিকা বিউটি পাল। এবং এই বিতর্ক যখন চলছিল আজ কেন মন উদাসী গানে শিক্ষিকার রিলস তদন্তে কমিটি, একটি রিলস আপলোড দিয়ে কমিটি তদন্ত করা হয়। আমরা চলুন দেখি বিউটি পালের একটি বক্তব্য। তিনি বলছেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানুষের ব্যক্তিগত লাইফ থাকতে পারে না। একজন শিক্ষক যখন একটি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন, তখন নিশ্চয়ই ধরে নিতে হয় তিনি তার যোগ্যতা, দক্ষতা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন। তিনি একজন শিক্ষক, কিন্তু তার আগে তিনি একজন মানুষ, একজন নারী। তারও একটি মন আছে, আনন্দ আছে, ভালো লাগা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। বিউটি পাল প্রধান শিক্ষক, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারেক রহমানের মতো প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আমার। পিটাইটিকর, আমি যদি একটু বড় করি, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার সামনে স্ক্রিনটা অনেক দূরে, প্রায় 5 হাত দূরে হবে, তো যে কারণে আমি একটু ছোট দেখছিলাম, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। চলুন আমরা ভিডিওটি শেষ করি এই শামা হাদিদের দিয়ে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। এটা হচ্ছে আহ্বান এবং এটা হচ্ছে অ্যাকশন।
এনসিপি গুন্ডাদের এইভাবে পিটিয়েছে স্থানীয় হবিগঞ্জের জনতা। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন যে উত্তেজিত জনতা তাদের উপরে আক্রমণ করেছে, যেভাবে তারা মানুষের উপরে মব করার পরে বলতো যে উশৃঙ্খল না বলে বলতো যে মানে মানুষ ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে গণহারে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে, তখন এই ধরনের বিশেষণ ব্যবহার করেছে যে উত্তেজিত জনতা, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। স্বয়ং মবদের ওস্তাদ ইউনুসও একই ধরনের কথা বলেছিল যে মানুষ তাদের স্বাধীনতা উদযাপন করছে, তো তাদের স্বাধীনতা সামা হাদি করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এনসিপির গুন্ডাদের এরকম সামনে পেছনে সব জায়গায়, এবং এনসিপির গুন্ডারা মাইর খেয়ে দেখেন মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গোছের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কোনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেক। আর যাবো না বেগুনতুলিতে। তো ওকে, আমার আসলে খুব কষ্ট হচ্ছে, এগুলো একদমই ঠিক হয় নাই। আমার ভাইকে মারতেছে, কি করতেছে? এই প্রশাসন কিছু করতেছে না ভাই। ছাত্রলীগ নেতার কি 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 দুঃখ দেখুন। গুপ্ত ছাত্রলীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস, আমার বঙ্গবন্ধু বলে চিৎকার করা সার্জিস এখন জামাতে যোগ দিয়েছে, মানে জামাতে সরাসরি যোগ দেয়নি, ওই হাডা মোদের নাই। এবং সরাইতে হবে মাননীয় ভাইয়া যান, আপনার এই যে মুজিব প্রেমীর একটা মুখপাত্র শীর্ষ সন্ত্রাসী পশু পাগলাকে কিশোরগঞ্জবাসীর হলে জড়িয়ে দিয়েছেন, এই পাগলকে সরান। কিশোরগঞ্জ মানুষ মহা বিরক্তিতে আছে। হ্যাঁ, কিশোরগঞ্জ মানুষ তোরে বলছে, এই জন্যই তো শামা ভেঙে দেয়। ঠিক আছে, হেতাকে এমন মারা মাইছে দেখবেন নি, তারা উঠি পড়ছে। কিও আমার খুব কষ্ট হচ্ছে, এই কাজগুলো একদমই ঠিক না, মানুষের গায়ে হাত তোলা ঠিক না, যদি তারা মানুষকে নেট সন্দেহ আছে। তো এই এনসিপির গুন্ডাগুলো শুধু বাংলাদেশে না, ভারতে গিয়েও তারা দেখেন মারামারি করে। ভারতে সকল ছাত্র আন্দোলন বাংলাদেশের মতো সেখানে গিয়ে মেডিকেল ভিসায় গিয়ে অংশগ্রহণ করেছে। কিবা ইনফরমেশন পাইছে নাকি? আয়া ফরাম 2-1 দিনের মধ্যে কিছু হইতো না। হ্যাঁ, মানে এদের যে কি বলবো। যাই হোক, প্রিয় দর্শক, এই ছিল জুলাই জঙ্গিদের মাইর খাওয়া, জুলাই জঙ্গিদের শামা হাদি করে দেওয়া, এবং এইটা চলবে, অব্যাহত থাকবে, সারা বাংলাদেশে এদের সাথে এগুলো হবে। এবং এরা দেশের বাইরে গেল, ওই যে একটা লোক আছে না বনিয়ামিন, তার সাথে যেন কী হয়েছে একটু দেখি, বনিয়ামিনকে দিয়ে একটু শেষ করি। এইটা তো না দেখাইলে খুব খারাপ হয়েছে। আমি আগেও বলেছি বনিয়ামিনের সাথে এটা ঠিক করেনি যারা করেছে। এ ধরনের কাজ করলে আমাদের সবসময় কষ্ট হবে। আমরা চাই না যে এই আমাদের কষ্ট হোক। আপনারা এই ধরনের এমন কাজ করেন দেখে খুব কষ্ট হয়। এটা কেমন না একটা ব্যাপারটা, মানে কেমন ব্যাপারটা, এরকম আমাদের কষ্ট দেওয়া কি উচিত? একটা লোক, বুড়ো মানুষ দেখেন, চিৎপটাং করে তারে ধইরা, তার জামাইবার বলতেছে আমার শ্বশুরে কুত্তার মতো পিটাইছে। কুকুরকে মানুষ নির্যাতন করে, কুকুর একটা নিরীহ প্রাণী, কিন্তু এই বনিয়ামিনের সাথে থাপ্পড় টাপ্পড় খেয়ে বনিয়ামিন পালানোর চেষ্টা করেছিল। দৌড়াচ্ছে আর বলছে আমি মৌলবাদী না, বলছে আমি মৌলবাদী না, একদম বুড়ো মানুষ। আহারে, আমার খুব কষ্ট হচ্ছে। এইভাবে আহারে বেজায়গায় পড়ে গেলে কি একটা অবস্থা হতো। তো যাই হোক, এই হচ্ছে জামাত জঙ্গিগুলো দেশের বাইরে সব জায়গায় তাদের অবস্থা সামাহাদি হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো হয়ে যান, এগুলো করেন না। আমাদের
এই কষ্টগুলো একদমই উচিত না, আমাদের খুব কষ্ট হয়, দেখেনি তো। কিছু কমেন্ট পড়েই শেষ করি। আমার মুখে নাকি সিলেটি ভাষা ভালো লাগে, আমি সিলেটে বড় হয়েছি এই কারণে আমি সিলেটি বলতে পারি। যার ক্ষমতা তারাই মার খাচ্ছে, খুব দুঃখজনক, আসলে এটা খুবই কষ্টের বিষয়। হবিগঞ্জের আকাশে চাঁদ দেখা গিয়েছে, অনেকে ঈদ মোবারক বলছেন। আরে ভাই, মানুষের মায়ের খাওয়ায়, অমানুষের মায়ের খাওয়ায় আপনারা এইভাবে হাসবেন, এটা তো ঠিক না। আমি আগেই বলেছিলাম যে এরা উঠতে বসতে মায়ের খাবে, এবং যেহেতু তারা মানুষকে মেরেছে আমরা তাদেরকে ডিফেন্ড করবো না, আমিও তাদেরকে ডিফেন্ড করবো না, তারা এটা ডিজার্ভ করে। এখন আপনি বলবেন যে হ্যাঁ মানবতা মানুষের জন্য, ওরা মানুষ নাকি? এরা পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের যত মানবিক মর্যাদা যা কিছু আছে সব ধ্বংস করেছে। এদের নেতা হয়েছে হাদি, যার মুখ থেকে নারীদের প্রতি বিদ্বেষ, নারীর জনন ইন্দ্রিয়, সেটাকে সে তার রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে, সেটাকে ছিঁড়ে ফেলতে চেয়েছে। এরা বীর মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলেছে, এরা শিক্ষকদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের ধরে ধরে পিটিয়েছে। তাদের সাথে কি ভালো আচরণ আপনি আশা করেন? তাদের সাথে কিসের মানবতা? কোন আইনে? বাংলাদেশের আইন আদালত সব তছনছ করে দিয়েছে। তাদেরকে তাদের গর্তে তো পড়তেই হবে। আমি খারাপ মানুষ না, আবার আমি এত ভালো মানুষও না, ডিফেন্ড করা যাবে না। তো যা হয়েছে ঠিক আছে, তারা তাদের প্রাপ্য বুঝে নিচ্ছে। অনেক ধন্যবাদ যারা দেখছিলেন, শুভকামনা, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং সর্বশেষ একটা রিকোয়েস্ট করবো যে আমাদের আইপিটিভির যে ইনিশিয়েটিভ নিয়েছি সেটা আসলে দুঃখজনক হলো সত্য। আমি একটু দেখাই, একটু দেখিয়ে নিই যে আইপিটিভি এটা কি। আমি অনেকবারই বলেছি, আবারও বলছি, আইপিটিভি হচ্ছে একটি টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট ভিত্তিক, যেখানে আমরা বাংলাদেশের এই সমসাময়িক বিভিন্ন ঘটনা বলি। প্রতিদিন অন্তপক্ষে 2টো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যেন সেই বিষয়ে মানুষ সচেতন হয়। ইংরেজিতে থাকবে, এবং আমরা অনেকেই মিলে ন্যারেট করব, এবং এটি কানাডা অথবা ইউএসএতে রেজিস্ট্রেশন করার প্ল্যান রয়েছে, এবং রেজিস্ট্রেশন ফি এবং সব মিলে আর কি। তো আপনারা যদি সেখানে কন্ট্রিবিউট করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে লিঙ্ক, আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। এখনও অর্ধেকের মতো আমাদের যে টার্গেট ছিল সেটা ঘটে নাই। আমি যদি একটু দেখাই, আইপিটিভি নিয়ে একটি ভিডিও আছে, সেই ভিডিওটার লিঙ্ক আপনাদেরকে এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আসলে কি ওখানে বিস্তারিত বলা আছে। ইংরেজিতে কেন? ইংরেজিতে ভিডিও তৈরি করলে আমরা আন্তর্জাতিক যে মানে যারা অবাঙালি রয়েছেন তারা জানতে পারবেন বিষয়টি, আমরা আসলে কী করতে যাচ্ছি। এবং সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিজম বা আমাদের বাংলাদেশে যে একটু আগে যেটা দেখালাম যে স্কুলে ঢুকে এই যে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, তো এগুলো আপনি অন্য দেশের মিডিয়া কিন্তু এটা করে না। বাংলাদেশের মিডিয়া তো আর কী বা বলবো, আপনারা খুব ভালো করেই জানেন। তো এইরকম একটা টার্গেট রয়েছে, তো সেখানে আপনাদের ভূমিকা পালন করবেন আশা করি। এই ভিডিওটিতে বিস্তারিত বলা আছে আমরা কী করছি, কীভাবে করছি, এবং এখানে GoFundMe একটি ক্রাউড ফান্ডের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এখানে ঢুকলে দেখতে পাবেন 74% এটি আমরা রেজিস্ট্রেশনের জন্য যে টাকাটার দরকার সেটা উঠেছে। আপনারা যারা ডোনেট করতে চান, কন্ট্রিবিউট করতে চান, আপনারা করতে পারেন। আমরা রেজিস্ট্রেশন করার পরে তারপরে অন্যান্য সেট আপ, এখানে ক্যামেরা, লাইটস, অনেক বিষয় আছে, অনেক লম্বা জার্নি। জানি না কতটুকু সফল হতে পারবো, কিন্তু চেষ্টা সর্বোচ্চ রয়েছে। আপনারা পাশে থাকলে অবশ্যই পারবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই আইপিটিভির বিষয়ে পুরো বিস্তারিত আপনারা জানুন, থাকুন, পাশে থাকুন, এটাই আপনাদের কাছ থেকে আশা করি। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে খুব শীঘ্রই।